অধ্যায় ১৪ সেপ্টেম্বর অক্টোবর। সেপ্টেম্বরের শেষ নাগাদ মুক্তিসংগ্রামের রণনৈতিক নীতির আন্তর্জাতিক দিক অত্যন্ত আশাব্যঞ্জকভাবে সংগঠিত হয়ে উঠলেও এই নীতির জাতীয় দিক তথা মুক্তিযোদ্ধা এবং নিয়মিত বাহিনীর নিরবচ্ছিন্ন তৎপরতার মাধ্যমে দখলদার সৈন্যদের দুর্বল ও পরিশ্রান্ত করার লক্ষ্য তখনও অনায়ত্ত। সীমান্তে বাংলাদেশ নিয়মিত বাহিনী তখনও বিশেষ সক্রিয় নয়, আর জুলাইয়ের শেষ থেকে দেশের ভিতরে মুক্তিযোদ্ধাদের তৎপরতার যে অধোগতি শুরু হয় তা রোধ করার মতো রাজনৈতিক ও সাংগঠনিক ব্যবস্থাদি গৃহীত হয়নি। দেশের ভিতরে রাজনৈতিক অবকাঠামো নির্মাণ, গেরিলা যুদ্ধের বিশদ পরিকল্পনা প্রণয়ন, সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ, কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের কমান্ড কাঠামো গঠন এবং নিয়মিত সরবরাহ ও যোগাযোগ সুনিশ্চিতকরণ ব্যতীত পরিস্থিতির উন্নতি সাধন যে অত্যন্ত দুরূহ, আগস্ট থেকেই তা সবিশেষ স্পষ্ট। অথচ মুক্তিবাহিনীর তৎপরতা ক্রমাগত বৃদ্ধির মাধ্যমে দখলদার সেনাদের ক্ষতিগ্রস্ত ও যুদ্ধ পরিশ্রান্ত করে তোলা না গেলে কেবলমাত্র ভারতীয় বাহিনীর নিয়োগ বাংলাদেশের দ্রুত ও চূড়ান্ত বিজয়ের জন্য যথেষ্ট হতো না। দখলদার সৈন্যদের পরাভূত করার ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের ভূমিকা কতখানি গুরুত্বের ছিল তা ভারতের সামরিক পরিকল্পনার বিবর্তন থেকেও অনুধাবন করা সম্ভব। যে কোনো কল্পিত বা সম্ভাব্য বহির্বিপদ মোকাবিলার জন্য পরিকল্পনা প্রণয়ন করা সব দেশের সামরিক বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। পরিবর্তনমান আন্তর্জাতিক ও রাজনৈতিক পরিস্থিতির আলোকে কল্পিত বিপদের হ্রাসবৃদ্ধি সঠিকভাবে পরিমাপ করা এবং তা মোকাবিলার জন্য প্রয়োজনীয় সকল সম্পদ সদ্ব্যবহারের চিন্তাই সামরিক পরিকল্পনার মুখ্য বিষয়। পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে পরিকল্পনারও সময়োচিত পরিবর্তন করতে হয় বলে সামরিক পরিকল্পনা প্রণয়ন একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। মার্চের শেষে আক্রান্ত মানুষের জন্য সীমান্ত উন্মুক্ত করার পর বিপুল সংখ্যক শরণার্থী ভারতে প্রবেশ শুরু করলে এর অন্তর্নিহিত সামরিক ঝুঁকি বিবেচনা করে মে মাস থেকেই ভারতের সামরিক কর্তৃপক্ষ পরিকল্পনা শুরু করেন। এপ্রিলের প্রথম সপ্তাহে ইন্দিরা গান্ধী তাজউদ্দিন আহমেদকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সহায়তার প্রতিশ্রুতি জ্ঞাপনের পর সঙ্গতভাবেই অনুমান করা যায় যে এই লক্ষ্য অর্জনও নির্মীয়মান ভারতীয় পরিকল্পনার অন্তর্ভুক্ত হয়। পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষা ক্ষমতা পশ্চিম পাকিস্তানে অবস্থিত এরকম একটা সামরিক যুক্তি পাকিস্তানি শাসকেরা বরাবর প্রায় প্রচার করতেন। সম্ভবত এই কারণে ১৯৬৯-এর আগে পূর্বাঞ্চলে মোতায়েন তাদের সৈন্য সংখ্যা ছিল অনূর্ধ্ব ১ ডিভিশন। এমনকি ১৯৬৫ সালে ভারতের সঙ্গে যুদ্ধ চলাকালীনও এর ব্যতিক্রম ঘটেনি। ১৯৬৮-৬৯ সালে আইয়ুব বিরোধী গণ আন্দোলনের তীব্রতা দৃষ্টে আভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্ন যখন হঠাৎ বড় হয়ে ওঠে, একমাত্র তখনই ঢাকার স্বতন্ত্র কোর কমান্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়। অবশ্য কার্যক্ষেত্রে নবগঠিত ইস্টার্ন কমান্ডের জন্য ১৯৭১ সালের জানুয়ারি অবধি ৪ ব্রিগেডের মতো সৈন্য অর্থাৎ ডিভিশন প্লাস মোতায়েন রাখা হয়। পূর্ব পাকিস্তান থেকে কোনো আক্রমণের আশঙ্কা না থাকায় ভারতও বরাবর এই এলাকায় প্রায় সমসংখ্যক সৈন্য মোতায়েন রাখত। এর কিছু মোতায়েন থাকত কলকাতার নিরাপত্তার জন্য এবং ১৯৬২ সালের পর থেকে বেশিরভাগটাই থাকত ঠাকুরগাঁও ও সিকিম পশ্চিম ভুটানের মাঝখানের সংকীর্ণ ভূখণ্ড প্রতিরক্ষার জন্য। শিলিগুড়ি করিডোর নামে পরিচিত এই ভূখণ্ডের কাছে চীন খুব তাড়াতাড়ি সৈন্য সমাবেশ ঘটাতে সক্ষম। মাত্র ৩০ কিলোমিটার প্রশস্ত এই সংকীর্ণ এলাকা পতনের ফলে আসামসহ পূর্বাঞ্চলের সঙ্গে ভারতের প্রধান ভূখণ্ডের যোগাযোগ ছিন্ন হওয়ার আশঙ্কা বিদ্যমান থাকায় এর সামরিক গুরুত্ব বরাবরই বেশি। অবশ্য ১৯৭১ সালের মার্চে নকশালপন্থী আন্দোলন দমন এবং সাধারণ নির্বাচনকালীন অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে পশ্চিমবঙ্গে ৩ ডিভিশন সৈন্য সর্বত্র ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিস্তৃত রাখা হয়েছিল। পাকিস্তানের সামরিক আক্রমণের মুখে কেবল এপ্রিল মাস এবং মে মাস, এই ২ মাসেই যখন ৪৩ লক্ষ লোক ভারতে প্রবেশ করে, তখন মে-জুন মাসে দিল্লির সামরিক সদর দপ্তরে ডিরেক্টর অফ মিলিটারি অপারেশনস লেফটেন্যান্ট জেনারেল কে সিংয়ের তত্ত্বাবধানে সামরিক পরিকল্পনা তৈরি শুরু হয়। এই পরিকল্পনা অনুযায়ী উপদ্রুত অঞ্চলে পাকিস্তানের ৩-৪ ডিভিশন সৈন্যের বিরুদ্ধে ভারতের অন্যূন ৬-৭ ডিভিশন সৈন্যের প্রয়োজন স্বীকৃত হয়, যদিও প্রচলিত হিসাব অনুযায়ী প্রতিরক্ষায় নিয়োজিত একজন সৈন্যের বিরুদ্ধে আক্রমণকারী সৈন্য সংখ্যা ৩ হওয়া উচিত। স্পষ্টতই বাংলাদেশের বিদ্রোহজনিত পরিস্থিতি এবং বিদ্রোহী বাহিনীর সমর্থন বাবদ কিছু সুবিধা ভারতের অনুকূলে হিসাব করা হয়েছিল।
কিন্তু ভারতের পক্ষে বাংলাদেশ সীমান্তে এই ৬-৭ ডিভিশন সৈন্য জড়ো করার জন্য ভারতের পশ্চিম সীমান্ত থেকে কোনো সৈন্য সরিয়ে আনার কোনো উপায় ছিল না। সম্ভাব্য যুদ্ধে পাকিস্তান পশ্চিমাঞ্চলকেই প্রধান রণাঙ্গনে পরিণত করবে ভারতের এমন আশঙ্কা যুক্তিসঙ্গত ছিল। উত্তর সীমান্তে চীনের বিরুদ্ধে মোতায়েন ভারতের ৮নীয় ডিভিশন সৈন্য থেকে বাংলাদেশের জন্য বাড়তি সৈন্যের প্রয়োজন মেটানো সম্ভব ছিল কেবলমাত্র শীতকালে, যখন তুষারপাতে উত্তরের অধিকাংশ গিরিপথ বন্ধ হয়ে যায়। কাজেই পরবর্তী শীতকালের আগে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রয়োজনীয় সৈন্য সংগ্রহ সম্ভব নয়, এই অনুমানের ভিত্তিতেই ভারতের মুক্তি সংগ্রামের পরিকল্পনা গড়ে ওঠে। জুলাইয়ের প্রথম দিকে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হওয়ার প্রায় ১ মাস আগে এই পরিকল্পনা প্রণয়ন সম্পন্ন হয় বলে জানা যায়। সংক্ষেপে, এই ভারতীয় রণপরিকল্পনার মূল কাঠামো ছিল: ক. দক্ষিণে ২ প্রধান সমুদ্রবন্দরের প্রবেশপথে নৌ অবরোধ সৃষ্টি করে পাকিস্তানের সমস্ত সরবরাহ বন্ধ করা এবং পাকিস্তানি সৈন্যদের পশ্চাৎ অপসারণের পথ বন্ধ করে তাদের মধ্যে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আতঙ্ক সৃষ্টি করা। খ. বিমানবন্দর, বড় বড় সেতু, ফেরি সংযোগপথ ইত্যাদি দখল বা বিনষ্ট করে বিভিন্ন অঞ্চলে অবস্থিত পাকিস্তানি সৈন্যদের একে অপর থেকে বিচ্ছিন্ন করে ফেলা। গ. বিভিন্ন যোগাযোগ কেন্দ্র দখল করে পাকিস্তানি সেনাবাহিনীকে সম্পূর্ণ যোগাযোগবিহীন করে আরও টুকরো টুকরো ও নিষ্ক্রিয় করে ফেলা। এবং ঘ. এই পন্থায় পাকিস্তানের অধিকাংশ সৈন্য পরাভূত করার পর ঢাকার উদ্দেশ্যে দ্রুত অভিযান শুরু করা। ঢাকার দিকে দ্রুত অভিযান শুরুই ভারতীয় বাহিনীর মূল লক্ষ্য বলে বর্ণনা করা হলেও এই পরিকল্পনায় পরিষ্কারভাবে স্বীকার করা হয় যে বরাদ্দকৃত ৩ সপ্তাহের মধ্যে, অর্থাৎ বহির্শক্তির হস্তক্ষেপের আশঙ্কা কার্যকর হওয়ার পূর্বেই ঢাকাকে মুক্ত করা ভারতীয় ৬-৭ ডিভিশন সৈন্যের পক্ষে সম্ভব নয়। কে সিংয়ের অভিমত ছিল, যেহেতু এই সৈন্যবল ও সময়সীমার মাঝে ঢাকা দখল ভারতীয় বাহিনীর সাধ্যের বাইরে, সেহেতু গোটা বাংলাদেশের পরিবর্তে এর বড় কিছু অংশ মুক্ত করার লক্ষ্যেই বরং তাদের সামরিক শক্তি পরিচালিত হওয়া উচিত। কে সিংয়ের এই অভিমত অনুযায়ী ভারতের সৈন্য সমাবেশ ক্ষমতা এবং বাংলাদেশের বিজয় সুনিশ্চিত করার মধ্যে যে ব্যবধান ছিল তা পূরণ করা সম্ভব হয় একমাত্র মুক্তিবাহিনীর সাহায্যেই। দেশের ভিতরেও সীমান্তে মুক্তিবাহিনীর তৎপরতা ক্রমাগত বাড়িয়ে যদি দখলদার বাহিনীকে নানা উপায়ে বিঘ্নিত, ক্ষতিগ্রস্ত এবং অবশেষে যুদ্ধ পরিশ্রান্ত করে তোলা যায়, তবে একমাত্র ভারতীয় বাহিনীর পক্ষে দ্রুত ও সর্বাত্মক বিজয়ের সম্ভাবনা উজ্জ্বল হতে পারে বলে অনুমান করা হয়। দখলদার পাকিস্তানি অবস্থানকে দুর্বল করার লক্ষ্যে মুক্তিবাহিনীর তৎপরতা বৃদ্ধিই ছিল মুক্তিযুদ্ধের রণনৈতিক আয়োজনের জাতীয় দিক। বাংলাদেশের বিজয় নিশ্চিত করার জন্য সমগ্র রণনৈতিক আয়োজনের আন্তর্জাতিক ও জাতীয় উভয় উপাদানই ছিল প্রায় সমান গুরুত্বপূর্ণ এবং একে অপরের পরিপূরক। সেপ্টেম্বর থেকে অস্ত্রশস্ত্র সরবরাহ বৃদ্ধি পাওয়া এবং প্রশিক্ষণ ব্যাপকতর হওয়ার ফলে মুক্তিযুদ্ধকে দ্রুত সম্প্রসারিত করার এক অসামান্য সুযোগ ঘটে। কিন্তু পূর্বে বর্ণিত উপদলীয় বিরোধ ও সংঘাতের ফলে সমগ্র রাজনৈতিক পরিস্থিতি এমন বিশৃঙ্খল হয়ে পড়ে যে দেশের ভিতরে মুক্তিসংগ্রামের রাজনৈতিক অবকাঠামো নির্মাণ এবং মুক্তিযোদ্ধাদের পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য কমান্ড কাঠামো গঠনে সামান্য অগ্রগতি সম্ভব হয়। মুক্তিযোদ্ধা রিক্রুটের ব্যাপারে রাজনৈতিক নিরপেক্ষতা ও পেশাদারি মাপকাঠি গ্রহণের আবশ্যকতার উত্তরোত্তর স্বীকৃতি লাভ করলেও বাস্তব ক্ষেত্রে অবস্থা প্রায় অপরিবর্তিত থাকে। কাজেই কোনো কমান্ড ব্যবস্থা ছাড়াই ভালোমন্দ, সৎ অসৎ, সক্ষম অক্ষম সব মিলিয়েই তরুণ মুক্তিযোদ্ধাদের আয়তন দ্রুত স্ফীত হতে শুরু করে। এর ফলে এদের মধ্যে সামাজিক পুনর্গঠন এবং সামাজিক অরাজকতা উভয় ধরনের শক্তিরই পাশাপাশি বিকাশ ঘটতে থাকে। মুক্তিযোদ্ধাদের নিয়োগের ইন্ডাকশনের ব্যাপারে নিয়মিত বাহিনীর সেক্টর অধিনায়কদের দায়িত্ব ছিল মূলত আনুষ্ঠানিক। অধিকাংশ ক্ষেত্রেই দেশে প্রবেশের পর মুক্তিযোদ্ধাদের সঙ্গে সেক্টর সংগঠনের যোগাযোগ হতো ছিন্ন। অনেক ক্ষেত্রে অসংগঠিত ও প্রতিকূল অবস্থার মুখে অস্ত্রশস্ত্র ফেলে দিয়ে মুক্তিযোদ্ধারা তাদের ব্যক্তিগত নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করত। জুন, জুলাই, আগস্টে অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে সেপ্টেম্বরে বাংলাদেশের পক্ষে এই উপলব্ধিতে আসা সম্ভব হয় যে রাজনৈতিক অবকাঠামো, কমান্ড ব্যবস্থা এবং তৎপরতা সুপরিকল্পিত কর্মসূচি ছাড়া মুক্তিযোদ্ধাদের সামান্য অংশকে, বড়জোর 1/5 আকাঙ্ক্ষিত লক্ষ্যে সদ্ব্যবহার করা যেতে পারে। সশস্ত্র তৎপরতার পক্ষে অনুপযোগী এই 4/5 ক্ষতিকর প্রভাব যথাসম্ভব হ্রাস করার জন্য স্ক্রিনিং ও নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করার পক্ষে অভিমত জোরদার হতে থাকে। কিন্তু সম্ভবত নিয়মিত বাহিনীর সম্প্রসারণ প্রভৃতি বিষয়ে ব্যস্ততার দরুন বাংলাদেশের ঊর্ধ্বতন সামরিক নেতৃত্বকে এইসব সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগী হতে দেখা যায়নি। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে একমাত্র প্রধানমন্ত্রীর যে চিন্তাভাবনা ও উদ্যোগ ছিল
তাও আওয়ামী লীগের আভ্যন্তরীণ বিরোধের ফলে সামান্যই কার্যকর হয়। ফলে সেপ্টেম্বর থেকে প্রতি মাসে ২০,০০০ করে নতুন মুক্তিযোদ্ধার ট্রেনিংয়ের বিষয়ে বাংলাদেশ নেতৃত্ব উৎসাহ প্রকাশ করলেও কার্যক্ষেত্রে এদেরকে সদ্ব্যবহার করার আয়োজন অসংগঠিত থাকে। অথচ অন্যদিকে ভারত যখন উত্তরোত্তর এই সিদ্ধান্তে পৌঁছায় যে সামরিক ব্যবস্থা গ্রহণ ভিন্ন শরণার্থী সমস্যার কোনো সত্যিকারের সমাধান নেই, তখন ভারতের পরিবর্তনমান সমর পরিকল্পনার প্রয়োজন অনুসারে মুক্তিযোদ্ধাদের সামরিক গুরুত্ব বৃদ্ধি পায়। তদনুসারে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে তাদের পূর্বেকার দ্বিধাদ্বন্দ্ব দূর হয়, প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ দ্রুত বৃদ্ধি পায় এবং বাংলাদেশ সেক্টর কমান্ডারদের মাধ্যমে নতুন মুক্তিযোদ্ধাদের দেশে পাঠানো শুরু হয়। দেশের ভিতরে মুক্তিযুদ্ধের উপযোগী কোনো রাজনৈতিক সংগঠন থাকুক অথবা নাই থাকুক, মুক্তিযোদ্ধাদের পরিচালিত ও নিয়ন্ত্রিত করার মতো কোনো কমান্ড ব্যবস্থা তৈরি হোক বা নাই হোক, সেসবের প্রতি দৃকপাত না করে কেবল মুক্তিযোদ্ধাদের সংখ্যা বৃদ্ধির ওপরেই জোর দেওয়া হয়। এর ফলাফল সর্বত্র শুভ হয়নি। শক্তিক্ষয় ও দখলদার সৈন্যদের যুদ্ধ পরিশ্রান্ত করার জন্য মুক্তিযোদ্ধাদের সংখ্যা বৃদ্ধির প্রয়োজন নিশ্চয়ই ছিল, কিন্তু যথোপযুক্ত রিক্রুটমেন্ট, ট্রেনিং, পরিকল্পনা ও কমান্ড ব্যবস্থার অধীনে অল্প সংখ্যক মুক্তিযোদ্ধার দ্বারা যে কাজ সম্পন্ন করা সম্ভব ছিল, বাস্তব ক্ষেত্রে একই ফল সঞ্চারের জন্য তার চাইতে অনেক বেশি মুক্তিযোদ্ধা নিয়োগ করতে হয়, কেননা রিক্রুটমেন্ট থেকে কমান্ড গঠন পর্যন্ত সর্ববিষয়েই অসন্তোষজনক অবস্থা বিরাজ করতে থাকে। মুক্তিযোদ্ধাদের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে পাক সৈন্যদের দুর্বল ও পরিশ্রান্ত করে চূড়ান্ত বিজয়ের পথ প্রশস্ত করা হয় বটে, কিন্তু এর ফলে প্রত্যাশিত স্বাধীনতার পর সামাজিক অস্থিরতার শক্তিও প্রবল হয়ে ওঠে। অতিশয় সীমিত সময়ের মধ্যে ফলোৎপাদনে বাধ্য কোনো পেশাদার সামরিক নেতৃত্বের পক্ষে সামাজিক ভারসাম্যের এইসব সূক্ষ্ম যুক্তির প্রতি সংবেদনশীল হওয়ার মতো কোনো অবকাশ ছিল না। একই সময় শত্রুকে শান্ত করার উদ্দেশ্যে বাংলাদেশ নিয়মিত বাহিনীকেও সীমান্ত সংঘর্ষে সক্রিয় করে তোলার প্রচেষ্টা চলতে থাকে। জুন-জুলাইয়ের অভিজ্ঞতা অনুযায়ী দেশের ভেতরে সশস্ত্র তৎপরতার পাশাপাশি সীমান্ত সংঘর্ষ শুরু করার প্রচেষ্টা চলে, যাতে ১. ভিতরে মুক্তিযোদ্ধাদের সুবিধা হয়, ২. পাকিস্তানি বাহিনী দীর্ঘ সীমান্ত বরাবর বিস্তৃত হয়ে পড়ার ফলে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত ও দুর্বল হয়ে পড়ে। আসন্ন শীতকালে বৃহত্তর অভিযানের চিন্তা সম্মুখে রেখে পাকিস্তানকে এমনি খণ্ড খণ্ডভাবে সীমান্ত বরাবর বিস্তৃত করার জন্য সীমান্ত সংঘর্ষকে ক্রমান্বয়ে বাড়িয়ে তোলার প্রয়োজন দেখা দেয়। কিন্তু পূর্ব আলোচিত কারণে বাংলাদেশ সেক্টর অধিনায়কদের তৎপরতার মান প্রধান সেনাপতি ওসমানীরও গভীর নৈরাশ্যের কারণ হয়ে দাঁড়ায়। সেক্টর অধিনায়কদের মধ্যে যারা সীমান্তে পাকিস্তানি অবস্থানের বিরুদ্ধে তৎপরতা চালানোর পক্ষে উদ্যোগী ছিলেন, তারাও এমন কিছু মৌলিক সমস্যার সম্মুখীন হন যেগুলির কোনো সমাধান তাদের জানা ছিল না। যেমন নিয়মিত বাহিনীকে প্রায় শেষ অবধি ভারতের ভূখণ্ড থেকেই তৎপরতা চালাতে হতো। তাছাড়া নিয়মিত বাহিনী নিজস্ব কোনো সরবরাহ ও পরিবহন ব্যবস্থা, লজিস্টিক্স না থাকায় এবং আক্রমণের ক্ষেত্রে অনেক সময় গোলন্দাজ সহায়তা অত্যাবশ্যক বিবেচিত হওয়ায় সীমান্ত তৎপরতার জন্য অনেক সময় তাদেরকে ভারতের সহযোগিতার উপর নির্ভর করতে হতো। এ ব্যাপারে ভারতের সহযোগিতার যে অভাব ঘটত তা নয়, কিন্তু তা পাওয়া যেত ভারতীয় কর্তৃপক্ষর তাদের নিজস্ব ভূখণ্ডের নিরাপত্তা, তাদের জনপদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবস্থানের ওপর পাকিস্তানি গোলন্দাজ প্রতি আক্রমণের ঝুঁকি বিবেচনা করার পর। এতেও হয়তো অসুবিধা হতো না যদি কোনো নির্দিষ্ট স্থানে তৎপরতা চালানোর প্রয়োজন এবং প্রতি আক্রমণের ঝুঁকি সম্পর্কে বাংলাদেশ সেক্টর ইউনিট ও ভারতীয় ফরমেশনের পর্যায়ে মিলিত আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্তে আসার কোনো নিয়মিত ব্যবস্থা থাকত। বস্তুত অগাস্ট অবধি বিডিএফের সদর দপ্তর সীমান্ত তৎপরতার বিষয়ে সেক্টর বাহিনীকে সাধারণত কোনো নির্দিষ্ট নির্দেশ দিতেন না। সীমান্ত তৎপরতা কার্যত সেক্টর অধিনায়কদের পরিকল্পনা ও উদ্যোগের ওপরেই ছেড়ে দেওয়া হয়। ওই সময় অবধি সেক্টর তৎপরতা ক্রমাগত হ্রাস পেয়ে প্রায় শূন্যের কোঠায় দাঁড়ায়। জুলাইয়ের শেষ দিকে ভারতের ইস্টার্ন কমান্ডের ডিরেক্টর অপারেশনসের দায়িত্ব নেওয়ার পর মেজর জেনারেল BN সরকার বাংলাদেশে মুক্তিযুদ্ধকে সাহায্য করার জন্য বিশেষভাবে নিযুক্ত হন। মুক্তিযুদ্ধের অপারেশন পরিকল্পনায় বিরাজমান শূন্যতা দৃষ্টে তিনি আগস্টের শেষ দিক থেকে বাংলাদেশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনাক্রমে প্রত্যেক মাসের জন্য তৎপরতার টার্গেট তৈরি করতেন এবং প্রস্তাব আকারে তার এক কপি পাঠাতেন ওসমানীর মাধ্যমে সেক্টর অধিনায়কদের কাছে এবং অন্য কপি ভারতের সংশ্লিষ্ট ফরমেশন কমান্ডারদের কাছে। উদ্দেশ্য ছিল এগুলি বাস্তবায়নের জন্য বিভিন্ন সেক্টরকে আগ্রহী করে তোলা এবং এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য ভারতীয় ফরমেশন কমান্ডারদের অবহিত রাখা। আগস্ট থেকে শুরু করে পরবর্তী প্রতি মাসের টার্গেট পরিকল্পনার কাজ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকে। প্রস্তাবিত এইসব তৎপরতার টার্গেটকে যথাযথ আক্রমণ পরিকল্পনায় পরিণত করার দায়িত্ব ছিল সেক্টর নেতৃত্বের এবং অনুমান করা হতো এই ব্যাপারে ভারতীয় ফরমেশন নেতৃত্বের সহযোগিতা পাওয়া সম্ভব। কিন্তু কার্যক্ষেত্রে বিশেষত সেপ্টেম্বরে ভারতীয় সহযোগিতার ভিত্তিতে বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের পক্ষে সেক্টর অধিনায়কদের প্রতি না ছিল বাংলাদেশ হেডকোয়ার্টারে কোনো স্পষ্ট নির্দেশ, না ছিল অনুকূল আবহাওয়া। প্রায় আগস্ট পর্যন্ত অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও সরবরাহের ক্ষেত্রে ভারতের কৃচ্ছতা এবং এর পাশাপাশি বাংলাদেশকে স্বীকৃতিদানে গড়িমসির ফলে ভারতের প্রকৃত মনোভাব সম্পর্কে বাংলাদেশের সামরিক বাহিনীর অনেকের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস ভালোভাবেই দানা বেঁধেছে। তাছাড়া দীর্ঘদিন পাকিস্তানি সেনাবাহিনীর অধীনস্থ থাকার কালে ভারত সম্পর্কে যে মতবাদ বদ্ধমূল হয়ে তোলা হয়েছিল, অনেকের মধ্যে তাও
পুনরুজ্জীবিত হয়ে ওঠে। পক্ষান্তরে ভারতীয় ফরমেশনের অপেক্ষাকৃত পদস্থ অফিসারদের মধ্যে কারো কারো পদমর্যাদা সচেতন পেশাদারী আচরণ, বিদ্রোহী তরুণ অফিসারদের আবেগপূর্ণ মানসিকতা উপলব্ধিতে অক্ষমতা, উর্দু ভাষার উপর বীতশ্রদ্ধ বাংলাদেশ সৈন্যদের সঙ্গে যথেচ্ছ হিন্দি ভাষা ব্যবহার ইত্যাকার আচরণ এবং অক্ষমতায় সম্পর্কের আবহাওয়াকে আরও খারাপ করে তোলে। এইরূপ আবহাওয়ার মাঝে এবং বিডিএফ সদর দপ্তরের সুস্পষ্ট নির্দেশের অনুপস্থিতিতে সেক্টর নেতৃত্ব ভারতীয় ফরমেশনের সঙ্গে যথোপযুক্ত আলোচনা না করেই কিছু কিছু আক্রমণ পরিচালনা করতে থাকে। ফলে সেপ্টেম্বরে বিশেষত পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে নিয়মিত বাহিনী যেখানে সক্রিয় ছিল সেখান থেকে তাদের তৎপরতা সম্পর্কে সাফল্য অপেক্ষা ক্ষয়ক্ষতি বিপর্যয়ের সংবাদই বেশি আসতে থাকে। ৮ থেকে ১৮ সেপ্টেম্বরে এই সব অঞ্চল সফর করার পর বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সচিব ড টি হোসেন এই সম্পর্কে যে সংক্ষিপ্ত অথচ বাস্তবধর্মী রিপোর্ট মন্ত্রিসভার কাছে পেশ করেন এ প্রসঙ্গে তা উদ্ধৃতির যোগ্য। I have witnessed 2 operations, one at Barantunji and one at Balat. The complaints are the same. Our boys were not given adequate artillery cover. Indian artillery is inferior. If the range of Pak artillery is 5 miles, Indian artillery goes up to 3 miles. I do not know how far this is true, but the complaints were uniform everywhere. The Indian sides were found unprepared, both at Baranpunji, where Pak army actually entered Indian territory and encircled our boys 3 miles inside, and at Balas. Indian response was late by 24 hours. At Melaghar, our casualty is enormous and mostly due to inadequate supply of ammunition. The borders are effectively sealed by Pak army. A few miles of liberated areas are being recaptured, particularly along Balas to Basla borders. I ventured to inquire from the Indian side. They said our boys entered without planning and information to their counterpart, so they were not ready for the offensive. Anyway, these problems are to be sorted out at local levels to make them consistent with higher-level agreement before any optimism is indulged in our reliance on our host. সেপ্টেম্বর-অক্টোবর দেশরক্ষামন্ত্রী তাজউদ্দিন মুক্তিযোদ্ধাদের তৎপরতার রাজনৈতিক দিক নিয়ে মেজর জেনারেল সরকারের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে মাঝে মাঝে আমাকে নিযুক্ত করতেন। এই সুবাদে সেই সময় নিয়মিত বাহিনীর ক্ষয়ক্ষতি ও বিপর্যয়ের সংবাদ আসার পর এগুলির পুনরাবৃত্তি রোধ করার উপায় উদ্ভাবনের যে চিন্তাভাবনা ও আলোচনা চলতে থাকে সে সম্পর্কে মোটামুটিভাবে অবহিত থাকতাম। সেপ্টেম্বরের শেষ দিকে এবং অক্টোবরের প্রথম দিকে এই চিন্তাভাবনা এবং পরিস্থিতি পর্যালোচনা থেকে দুটো উপলব্ধি মুখ্য হয়ে ওঠে। প্রথমত, নিয়মিত বাহিনী যদিও বাংলাদেশ কমান্ডের অধীন, তবু যেসব অঞ্চল থেকে সশস্ত্র তৎপরতা চালানো হতো সেই সব অঞ্চল ভারতীয় ভূখণ্ড বিধায় পাকিস্তানি পাল্টা আক্রমণের ঝুঁকি মুখ্যত ছিল ভারতেরই। তাছাড়া এই সব তৎপরতার সফল পরিচালনার জন্য ভারতের অন্যবিধ সহযোগিতারও প্রয়োজন ছিল। কাজেই তৎপরতার স্থান নির্বাচন ছাড়াও এর সাফল্যের জন্য উভয় পক্ষের স্থানীয় ইউনিটের মিলিত পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করা একান্ত আবশ্যক ছিল। কিন্তু অক্টোবরে এই যুগ্ম পরিকল্পনার ক্ষেত্রে অবস্থার কিছু উন্নতি ঘটার পরেও যখন কয়েকটি তৎপরতা ব্যর্থ হয় তখন এই ব্যর্থতার জন্য পরস্পরের প্রতি দোষারোপের চেষ্টা ক্রমান্বয়ে তিক্ত আকার ধারণ করে। এর ফলে দ্বিতীয় উপলব্ধিও ক্রমশ অত্যন্ত জোরালো হয়ে ওঠে। কোনো তৎপরতায় যেখানে একাধিক স্বতন্ত্র বাহিনীকে একযোগে কাজ করতে হয় সেখানে দ্বৈত কমান্ডের উপস্থিতি ব্যর্থতার পথকে কেবল প্রশস্ত করে। সামরিক অভিযানের ক্ষেত্রে দায়িত্ব সুনির্দিষ্ট এবং অবিভাজ্য। এই অভিজ্ঞতার ভিত্তিতেই প্রথম মহাযুদ্ধকালে মিত্র দেশগুলির মধ্যে সম্মিলিত কমান্ড ব্যবস্থার উদ্ভব ঘটেছিল। খুব সীমিত পরিসরে হলেও সীমান্ত তৎপরতা পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ সেক্টর ও ভারতীয় ফরমেশনের যুগ্ম কমান্ড গঠনের আবশ্যকতা অত্যন্ত জরুরি হয়ে ওঠে। কিন্তু এই প্রশ্নে ওসমানীকে সম্মত করাতে তাজউদ্দিনকে অত্যন্ত বেগ পেতে হয়। ওসমানীর তীব্র বিরোধিতাকে অতিক্রম করে অক্টোবরের শেষ দিকে সীমান্ত যুদ্ধের জন্য অবশেষে যখন যুগ্ম কমান্ড গঠিত হয় তখন রণক্ষেত্রের বাস্তব পরিস্থিতি ভিন্ন রূপ ধারণ করে এবং ফলে যুগ্ম কমান্ড গঠনের মূল উদ্দেশ্য অনেকাংশে অর্থহীন হয়ে পড়ে। প্রথমত, জিয়াউর রহমানের নেতৃত্বাধীন প্রথম ব্রিগেড কার্যকরভাবে ব্যবহৃত না হওয়ায় এবং নিকট ভবিষ্যতে কার্যকরভাবে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা না থাকায় প্রধান সেনাপতি ওসমানী
তার নতুন অপস প্ল্যান অনুযায়ী সিলেটের চা বাগানে এই ব্রিগেডকে কোম্পানি প্লেটুন গ্রুপে ভাগ করে গেরিলা তৎপরতা চালানোর জন্য নিয়োগ করেন। ফলে 3টে পুরাতন ব্যাটালিয়নের বড় অংশই সীমান্ত যুদ্ধ থেকে বাদ পড়ে। দ্বিতীয়ত, সেপ্টেম্বরের শেষে ইন্দিরা গান্ধীর সাফল্যজনক মস্কো সফরের পর ভারতীয় ইস্টার্ন কমান্ডকে যখন জানানো হয় যে অতঃপর ভারতীয় বাহিনীকে কেবলমাত্র অবস্থান অঞ্চল গঠনের লক্ষ্যে আবদ্ধ রাখার প্রয়োজন নেই, তখন বৃহত্তর ভূমিকার প্রস্তুতির হিসেবে অক্টোবরের মাঝামাঝি থেকে ভারতীয় বাহিনী নিজেরাই পাকিস্তানি অবস্থানের বিরুদ্ধে সীমান্ত সংঘর্ষে মুখ্য ভূমিকা গ্রহণ করতে শুরু করে, প্রথমে ব্যাটালিয়ন পর্যায়ে, পরে ব্রিগেড পর্যায়ে। ফলে তাদের কাছে বাংলাদেশের সেক্টর ইউনিটের গুরুত্ব দ্রুত হ্রাস পেতে শুরু করে। পাশাপাশি পূর্ণাঙ্গ যুদ্ধে ভারতের অংশগ্রহণের সম্ভাবনা বেড়ে পাওয়ায় মুক্তিযোদ্ধাদের তৎপরতা দ্রুত বৃদ্ধি করে পাকিস্তানি বাহিনীকে যুদ্ধ পরিশ্রান্ত করে তোলার জন্য ভারতীয় পক্ষের আগ্রহ অক্টোবর নাগাদ গভীরতর হয়। ওসমানী তার পরিবর্তিত অপস প্ল্যান অনুযায়ী নিয়মিত বাহিনীর একাংশকে গেরিলা যুদ্ধে দেশের অভ্যন্তরে প্রেরণ করার ফলে মুক্তিযোদ্ধাদের তৎপরতা বৃদ্ধির ব্যাপারে ভারতীয় আগ্রহ সাহায্যপ্রাপ্ত হয়।